জামালিয়াতে ট্রেন দাঁড়িয়েছে, ইঞ্জিন খারাপ হয়ে গেছে। এই ট্রেনের একবার উপাসে নামছি, একবার এপাশে নামছি, এই এখন করে যাচ্ছি 110 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন এই সময় ট্রেন লেটই করবে না, কিন্তু এর পরে গিয়ে কি হবে আমি জানি না। হাওড়া স্টেশনের ভিড়টা জাস্ট দেখুন, মনে হয় যেন কুম্ভ মেলা এখানেই শুরু হয়ে গেছে। আর এখানে অতিরিক্ত পরিমাণে আরপিএফ মোতায়েন করা হয়েছে। শুভ সন্ধ্যা সকলকে। আজ 11ই জানুয়ারি 2025 এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। ঘড়ির সময় এখন 7:28। নির্ধারিত সময় থেকে 28 মিনিট লেটে আমাদের এই পাশে এই আমাদের বর্ধমান হাওড়া লোকাল আমাদের হাওড়া পৌঁছালো 28টা মিনিট লেট। আজ আমি চলেছি মহাকুম্ভের মহাস্নানের অংশগ্রহণ করতে, প্রায় যেই মহাকুম্ভ 144 বছর বাদে অনুষ্ঠিত হতে চলেছে। এখন আমাদের ট্রেন রয়েছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12333, যেটা হচ্ছে বিভূতি এক্সপ্রেস। আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ঘড়িতে সময় প্রায় 7:29 এখন, খুব একটা সময় নেই হাতে। চলুন আগে বিভূতি এক্সপ্রেসের কাছে অর্থাৎ 12 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক, তারপরে আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলস ট্রেনে শেয়ার করব। শনিবারের সন্ধ্যা, প্রচুর লোকের চাপ এখন হাওড়া রেলওয়ে স্টেশনে। আর হবে নাই বা কেন, কেননা প্রতিদিন প্রায় 12 লক্ষ লোক যাতায়াত করে এই স্টেশন দিয়ে। হাওড়া স্টেশনের ভিড়টা জাস্ট দেখুন, মনে হয় যেন কুম্ভ মেলা এখানেই শুরু হয়ে গেছে। বিচ্ছিরি পরিমাণে ভিড় আজকে, সাংঘাতিক পরিমাণে ভিড় আজকে দেখুন, প্রচুর প্রচুর। আর এই বিভূতি এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে এখনও আসেনি, তবে লোকের ভিড় মারাত্মক এর মধ্যেই। এই আমাদের বোর্ডে চলে এসছে অলরেডি নাম্বার 12333 বিভূতি এক্সপ্রেস। 19:55 অর্থাৎ 7:55 ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 12। এখান থেকেই প্রতি সপ্তাহে প্রতিদিনই ছাড়ে এই ট্রেনটি। প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ এই বিভূতি এক্সপ্রেস চড়ার জন্য এসছে। দেখুন কি পরিমাণে ভিড়, এটা হচ্ছে বিভূতি এক্সপ্রেসের ভিড় টোটালটাই, দেখে বোঝা যাচ্ছে। আর এখানে অতিরিক্ত পরিমাণে আরপিএফ মোতায়েন করা হয়েছে যাতে কারুর কোনো অসুবিধা না হয়, অর্থাৎ যাদের টিকিট নেই বা যাদের জেনারেল টিকিট তারা যেন কোনো মতে এসি কোচে না উঠতে পারে, সেজন্য অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। আর আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্মে প্রবেশ করছে, ওই হচ্ছে আমাদের ট্রেন। এই পেছন দিকটা এইটা হচ্ছে আনরিজার্ভ কোচ। আমি একটু কোচ পজিশনগুলো আপনাদের বলে দিই। এই ট্রেনের শুরুর দিকে প্রথমে একটি এসএলআর কোচ, তারপরে দুটো আনরিজার্ভ কোচ, তারপরে পরপর রয়েছে 8টা স্লিপার, 4টে এসি 3 টায়ার, একটা এসি সেকেন্ড, এবং তারপরে আবার দুটো পরপর আনরিজার্ভ কোচ। এই হচ্ছে এই ট্রেনের কোচ পজিশন। আমাদের কোচ হচ্ছে এই B4 গেল, B3, B2 হচ্ছে B1 আমাদের কোচ, B3তে আমাদের একজনের সিট রয়েছে। লোকের ভিড়টা জাস্ট দেখুন, জেনারেলের লাইন পড়েছে, প্লাস হচ্ছে গিয়ে নর্মাল ভিড় দেখুন, সাংঘাতিক ভিড় আজকে। কুম্ভ মেলা আর মাত্র, কুম্ভের প্রথম স্নান 13 তারিখ, আজ হচ্ছে 11 তারিখ, আর ভিড়ের পরিমাণ দেখুন জাস্ট। প্রচুর পুণ্যার্থীরা, দেখুন এগুলো হচ্ছে সব জেনারেলের লাইন। জেনারেল লাইন ওই শুরু থেকে শুরু হয়েছে, মানে প্ল্যাটফর্মের আগে থেকে, আর এখনও জেনারেলের লাইন চলছে। এই জেনারেলের লাইন শেষ হয়েছে। আমাদের কোচ হচ্ছে এই B1, সিট নাম্বার 55, তবে এবারে আর কনফার্ম সিট না, আরএসি সিট। হ্যাঁ, 63, 64, এই হচ্ছে 55। এই হচ্ছে এই ট্রেনের এসি 3 টায়ার কম্পার্টমেন্ট। বেডরোল সব দিয়ে দিয়েছে, বালিশ, কম্বল আর মানে আর সাদা যে চাদর দেয় সেই চাদর সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এই হচ্ছে আইসিএফ রেক, পুরোনো দিনের যে আইসিএফ রেক সেইটাই আমাদের এই ট্রেনের ক্লিননেস একদম ঠিকঠাক। এইখানে এই একটা খাবার রাখার জায়গা রয়েছে, একটা তাক মতন, বোতল হোল্ডার রয়েছে। এই হচ্ছে এমার্জেন্সিতে টানার জন্য চেন, এখানে প্লাগস দিয়ে দিয়েছে, একটা, দুটো, 3টে, উপরে আবার দুটো ইউএসবি প্লাগ দেওয়া আছে। উপরে এইখানে একটা ইউএসবি প্লাগ, এখানে ইউএসবি প্লাগ, জিনিসটা বেশ ভালো।
আয়না রয়েছে ব্যাস। আর এইদিকে আমাদের সিট, এই হচ্ছে 47 একটা, 55 একটা আরএসি সিট। আমরা টিকিট কেটেছিলাম ওয়েটিং লিস্টে। এবারে শুধু আমি একা জার্নি করছি না, আমার সঙ্গে আমার ফ্যামিলি জার্নি করছে, সঙ্গে পাশের বাড়ির এক জেঠু জার্নি করছে। তবে আমি আর জেঠু আগে আগে ট্রেনে চলে এসেছি, এবং বাকি 3 জন আরও যারা রয়েছে তারা বর্ধমান থেকে চাপবে। আমরা বর্ধমান থেকে হাওড়া আসলাম, হাওড়া এসে এখন ট্রেনে উঠেছি। আসলে বিষয় হচ্ছে যে আমাদের ওয়েটিং লিস্ট টিকিট কাটা ছিল। ওয়েটিং লিস্ট টিকিট এরকমই হয় যে আপনি যে সোর্স স্টেশন, মানে যেখান থেকে ট্রেন ছাড়বে সেখান থেকে আপনি যদি টিকিট কাটেন, তাহলে কিন্তু আপনার টিকিট কনফার্মের চান্স একদম 100% প্রায় হয়ে যায়, যদি ওয়েটিং লিস্ট কম থাকে সেক্ষেত্রে। আর যদি হয় মিডল থেকে, যদি আমি এটা বর্ধমান থেকে কাটতাম, তাহলে এটা RLWL হয়ে যেত, অর্থাৎ তখন সেক্ষেত্রে কী হতো, কনফার্ম হওয়ার চান্স একদমই থাকতো না। তাই আমাকে টিকিট কাটতে হয়েছে হাওড়া থেকে। এবার হাওড়া থেকে টিকিট কাটার জন্য আমরা দুজনা চলে এসেছি, মানে আমি আর জেঠু চলে এসেছি। আমরা টিটি আসলে অন্তত বলতে পারি যে আমরা আছি, আমাদের ফ্যামিলির লোক আছে, তবে তারা বর্ধমান থেকে উঠবে। যদিও এটাও নিয়ম নয়, নিয়ম হচ্ছে যে যেখান থেকে টিকিট সেখান থেকেই ওঠা, ঠিক আছে। তো যাই হোক, আপনারা এরকম করতে পারেন। আমরা এই একটা মানে কাস্টমাইজ করেছি আমাদের প্ল্যানটাকে আর কি, যা বলা চলে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সিট। মোটামুটি বেডরোল সমস্ত কিছুই দিয়ে দিয়েছে। সেই পুরোনো ধাঁচের কোচ, AC 3 টায়ার এটা। পাখা চলছে, ওপরে একটা পাখা দিয়ে দিয়েছে, পাখা চলছে আপাতত। তো এই ট্রেন সম্পর্কে আরেকটু কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই ট্রেনটা হাওড়া থেকে প্রয়াগ রামবাগ যায়। হাওড়া থেকে প্রয়াগরাজ যায় না ঠিকই, তবে প্রয়াগরাজ রামবাগে গিয়ে পৌঁছায়। প্রয়াগরাজ রামবাগটা হচ্ছে নিয়ারেস্ট স্টেশন, মানে সব থেকে কাছের স্টেশন। প্রয়াগের যে ত্রিবেণী সঙ্গম আছে, সেই ত্রিবেণী সঙ্গমের সব থেকে কাছের স্টেশন হচ্ছে এই প্রয়াগরাজ রামবাগ। প্রয়াগরাজ যে জাংশন আছে, প্রয়াগরাজ জাংশন থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। কিন্তু এই যে প্রয়াগরাজ রামবাগ, যেটা আমাদের ট্রেন গিয়ে থামবে, সেই প্রয়াগরাজ রামবাগের থেকে যে ত্রিবেণী সঙ্গমের ডিস্টেন্স, সেটা প্রায় ওই 6.1 কিলোমিটার, অর্থাৎ 5 কিলোমিটারের একটা কম দূরত্ব আমাদের যেতে হবে। প্রচুর সংখ্যক ভিড় ট্রেনে ওঠার জন্য, জেনারেল কম্পার্টমেন্ট প্রচুর ভিড় রয়েছে। আনরিজার্ভ কোচ আমাদের এই ট্রেনে 4টে রয়েছে, যার জন্য। আর এইখানে অতিরিক্ত RPF মোতায়েন করা হয়েছে, যাতে কোনো মানে অন্য মানুষ যেন আমাদের এই কম্পার্টমেন্টে না উঠতে পারে, যারা জেনারেল কোচের মানুষ রয়েছে আর কি। ঘড়ির কাঁটায় এখন সময় ঠিক 7:44। ট্রেন সম্পর্কে কিছু আইডিয়া দিয়ে দিই। হাওড়া থেকে প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত যেতে আমাদের ট্রেন 16 ঘন্টা 5 মিনিট সময় লাগাবে। আর এই 16 ঘন্টা 5 মিনিটের মধ্যে হাওড়া থেকে প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত 883 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করবে আমাদের ট্রেন। আর আমাদের ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 110 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং অ্যাভারেজ স্পিড থাকবে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের ট্রেনের যে লোকোমোটিভ সেটা হচ্ছে ওয়াক 4। আর তাছাড়া আমাদের এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিং নেই, শুধুমাত্র ক্যাটারিং রয়েছে, তাও আবার কিছু সিলেক্টেড প্ল্যাটফর্ম। আমাদের এই ট্রেনের হাওড়া থেকে প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত 32টা হল্ট রয়েছে। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক 7:55। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া রেলওয়ে স্টেশন। এই হাওড়া থেকে 93 কিলোমিটারের যাত্রাপথ পেরিয়ে আমাদের ট্রেনে গিয়ে পৌঁছাবে বর্ধমান স্টেশনে। আর এই বর্ধমান থেকেই আমাদের বাকি প্যাসেঞ্জাররা, অর্থাৎ আমার বাকি ফ্যামিলি মেম্বাররা উঠবে। আর এই হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করবে 93 কিলোমিটারের যাত্রাপথ, এবং মধ্যে পড়বে 32টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের ট্রেন এখন কর্ড লাইনের ওপর দিয়ে যাবে, অর্থাৎ হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত কর্ড লাইন দিয়ে আমরা এখন পেরোবো। আমাদের যেটা ভাবনা চিন্তা করেছিলাম সেটা আমরা সাকসেসফুল। টিটি এসছে অলরেডি। টিটি এসে আমাদেরকে আমাদের টিকিট নাম্বার জিজ্ঞেস করেছে। টিটি এখনও বসে আছে ওই জায়গাটায়, ঠিক আছে। আমি আস্তে আস্তে কথা বলছি যে কারণে, ওই সামনেটায় বসে রয়েছে। তো আমরা দুজন চলে এসেছি B3 কম্পার্টমেন্টে। এখনও সৌভিক পাল, মানে যে আছে আমার সঙ্গে, মানে আমাদের সঙ্গে জার্নি করছে, সে এখনও আসেনি, বর্ধমান থেকে চাপবে। আমি বলে দিয়েছি হ্যাঁ B3-তে আমাদের এই সিট নাম্বার আছে 55, আর এখানে একটা 55 একটা 47 আছে, সেটা বলে দিয়েছি। বলছে সবাই এসছে, তাহলে হ্যাঁ সবাই এসছে, এরকমভাবে প্রেজেন্ট করে দিয়েছি। যাই হোক, বর্ধমান থেকে আমাদের বাকি প্যাসেঞ্জাররা উঠবে, 3 জনা উঠবে। আমরা টোটাল 5 জনা জার্নি করছি। আমাদের ট্রেন এখন কর্ড লাইন দিয়ে যাচ্ছে, বেশ ভালো গতিতেই যাচ্ছে। কেননা এইটুকুনি সময় আমি জানি যে হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত ট্রেন বেশ একদম মানে দারুণ টানে। তারপরে গিয়ে যা মার খাওয়ায় ট্রেনটাকে। আপনারা যারা ভাবছেন যে রাতের বেলা ট্রেনে কি খাবেন, তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে আমাদের ট্রেন এখন জাস্ট হাওড়া ছাড়লো, এবং
তার মধ্যেই একজন এসে অলরেডি জিজ্ঞেস করতে করতে গেলেন যে রাতের খাবার কে কে খাবেন না খাবেন জিজ্ঞেস করছিল। অর্থাৎ খাবার অর্ডার দেওয়া যাবে ট্রেন ছাড়ার সাথে সাথে আপনাদের কোচে এসে জিজ্ঞেস করবে আইআরসিটিসি স্টাফ যে কি খাবার খাবেন না খাবেন, আর আপনারা খাবার অর্ডার দিতে পারেন। তারা ওই বর্ধমান কিংবা যেই নিয়ারেস্ট স্টপেজগুলো পাবে সেখান থেকে সেই অনুযায়ী মিল ওরা তুলে নেবে। যেমনটা বলেছিলাম, হাওড়া থেকে বর্ধমান যাওয়ার সময়ই আমাদের ট্রেন তার সর্বোচ্চ গতিতে চলবে। দেখুন 110 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন এই সময়ে ট্রেন লেটই করবে না, কিন্তু এর পরে গিয়ে কি হবে আমি জানি না। 110এই এখন আমাদের ট্রেন চলছে। বাইরেটা অন্ধকার ঠিকই, নাহলে আপনাদের দেখাতে পারতাম। একদম ফুল স্পিডে চলছে, মানে তার সর্বোচ্চ গতি। এই একটা স্টেশন পেরোচ্ছে এখন আমাদের ট্রেন, আর তার স্পিড এই 107, 111, 110, 111 ছুঁয়ে ফেলেছে বাবা। ট্রেন ছাড়ার সাথে সাথে ট্রেনের স্টাফেরা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন তা একদম বজায় রাখছে। ট্রেন স্টাফেরা দেখুন এগুলো সব ক্লিন করে দিচ্ছে, মেঝে সব পরিষ্কার করে দিচ্ছে। ভালো বিষয় এটা, খুব ভালো লাগলো দেখে। ক্লিনিং স্টাফেরা সঙ্গে সঙ্গে এসে ট্রেন পরিষ্কার করছে। ঘড়িকাটায় সময় এখন ঠিক 9:06। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে বর্ধমান জাংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখন প্রায় ওই 14 মিনিটের কাছাকাছি লেটে চলছে, আর এখান থেকে আমাদের বাকি প্যাসেঞ্জার উঠবে 3 জন। प्रयागराज विभूति सुपरफास्ट एक्सप्रेस হ্যাঁ চাপ 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 চাপ। অবশেষে 93 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বর্ধমান স্টেশনে। ট্রেন 14 মিনিটের কাছাকাছি লেটে রয়েছে, আর আমাদের প্যাসেঞ্জার সব চলে এসছে। 5 মিনিটের হল্ট রয়েছে আমাদের এই ট্রেনের এই বর্ধমান স্টেশনে। প্রচুর ভিড় লেগে গেছে সাথে সাথেই। ব্লগিং করছি। আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান রেলওয়ে স্টেশন। বর্ধমান ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে পানাগড়। বর্ধমান থেকে পানাগড় পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করবে 48 কিলোমিটারের যাত্রাপথ। একই সাথে মধ্যে থাকবে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই আমার হোম টাউন বর্ধমানকে টাটা করে দেবো এখন। আবারও দেখা হবে 17 তারিখ বাড়ি ফেরার সময়। একটা দীর্ঘ ছুটির পথে আমরা চললাম এখন। আজ সবে 11 তারিখ, আমরা ফিরবো আবার সেই 17 তারিখে। ট্রেনের বাথরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। খুব একটা দুর্গন্ধ নেই, মোটামুটি বেশ বড় মাপেরই আছে, মোটামুটি যেরকম হয় আর কি সেরকমই বাথরুম। এটা এখানে রয়েছে ইন্ডিয়ান স্টাইলের একটি বাথরুম। বড়সড় একটি বেসিন রয়েছে, আয়না রয়েছে, এখানে একটা তাক করা রয়েছে, আর এখানে বেশ ফ্যান চলছে। এই বাথরুম এমনি কোনো দুর্গন্ধ নেই, মোটামুটি বেশ ভালো পরিষ্কার। ঘড়ি কাটায় সময় এখন ঠিক রাত 9:27। রাতের ডিনার চলে এসছে। রাতের ডিনার বাড়ি থেকেই আনা। তো ডিনারে আজকে আনা হয়েছে রুটি, এই একটা করে দানাদার, আর তার সঙ্গে বাঁধাকপির তরকারি। চলুন রাতের খাবার সেরে ফেলা যাক। এখন ঠিক রাত 9:41। রাতের খাওয়া দাওয়া সমস্ত শেষ হয়ে গেছে। সিটটাকে পেতে নিয়েছি, এখনই ঘুমিয়ে পড়বো। কেননা সারা রাতে আজকে ঠিকঠাক করে ঘুমাবে না, ঘুমানোর চেষ্টা করতে হবে। একটা সিট দুজনাকে ভাগ করে নিতে হবে। চলুন তাহলে আজকে ঘুমিয়ে পড়া যাক। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে সকালবেলা আবার। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম দিলদারনগর, উত্তরপ্রদেশ। আমরা সারা রাতে ট্রেন জার্নি করে পশ্চিমবঙ্গ থেকে প্রথমে বিহারে প্রবেশ করলাম, প্রথমে ঝাড়খণ্ড, তারপরে বিহার, আর এখন উত্তরপ্রদেশে প্রবেশ করে গেছি। উত্তরপ্রদেশে দিলদারনগরে রয়েছি আমরা।
ঘড়ির কাটার সময় ঠিক 8:21। সারা রাতের যদি এক্সপিরিয়েন্স বলতে হয়, ট্রেন মোটামুটি ভালো ট্রেন আছে, তবে আরএসি সিট হলে যেটা হয় আর কি, আমি আর আমার মা একটা সিটের মধ্যে শুয়ে রয়েছি, সাংঘাতিক মানে আমাদের কষ্ট করতে হয়েছে সারাটা রাত। তার সঙ্গে সাইড ব্যাগগুলো যেগুলো ছিল সেইগুলো নিয়ে প্রচণ্ড ট্রাভেলে পড়েছি। তো যাই হোক, হাওড়া থেকে 690 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো এই দিলদারনগরে। আর এই দিলদারনগরে আমাদের ট্রেন এখন 2 ঘন্টা 1 মিনিট লেটে চলছে। ট্রেন মোটামুটি থমকে থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আসলে এইখানে না অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে কুয়াশা, চারিধারে দেখলে বুঝতে পারবেন। এই বিহার ক্রস করার পর থেকে এত পরিমাণে কুয়াশা দেখছি আমরা যে মানে বলার মতো না। এখন একটু হয়তো কুয়াশাটা কেটেছে, তাই কুয়াশার পরিমাণ প্রচুর বেশি ছিল। ট্রেন ছেড়ে দিল মাত্র 2 মিনিটের স্টপেজ ছিল এখানে, তার মধ্যে ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেন ছেড়ে দিল দিলদারনগর জাংশন। আর এই দিলদারনগর ছাড়ার পরবর্তী স্টপেজ হচ্ছে জামানিয়া। জামানিয়া পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করবে 13 কিলোমিটারের যাত্রাপথ। ক্রস করব একটা ইন্টারমিডিয়েট স্টেশনকে, যেটার নাম হচ্ছে দারাউলি। এই উত্তরপ্রদেশের সকাল আজকে। কালকে রাতে বাংলায় শুয়েছি আর এখন উত্তরপ্রদেশে উঠলাম। প্রচণ্ড কুয়াশা ছিল, এই জাস্ট কিছুক্ষণ হলো একটু রোদ উঠেছে বলে কুয়াশাটা কেটেছে, তা নাহলে এখনও দেখাচ্ছি আপনাদের মারাত্মক কুয়াশা, যে কারণে ট্রেনটা আমাদের আরও অতিরিক্ত লেট হয়েছে। এই দেখুন কুয়াশার পরিমাণটা দেখুন। সারা রাতে কুয়াশার পরিমাণ এত বেশি ছিল যে কারণে ট্রেন প্রচুর স্লো চলেছে, সেই কারণে ট্রেন লেট। এমনি ট্রেনটাকে যে মার খাইছে সেটা সেরকম কিছু নয়। ছোলা কিনে নিয়েছি ট্রেন থেকে, ভেবেছিলাম শুধু শুধু খাবো, তবে ছোলার টেস্ট এত জঘন্যভাবে তৈরি করেছে বাটির ছোলাটা, তাই ভাবলাম যে মুড়িতে মাখিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। এই ছোলা মুড়ি আর এর মধ্যে একটু চানাচুর দিয়ে সকালবেলা আমাদের এটাই ব্রেকফাস্ট আজকে। একটার পর একটা গাড়ি ক্রস হচ্ছে। আমাদের ট্রেন এইখানে দিলদারনগর ছাড়ার পরে একটা ইন্টারমিডিয়েট স্টেশন এসে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছুক্ষণ ধরে। দারাউলি যেটা বলেছিলাম একটা ইন্টারমিডিয়েট স্টেশন, সেই ইন্টারমিডিয়েট স্টেশনে আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে। পরপর না হোক করে 3টে ট্রেন পাস করালো আর এই একটা মালগাড়ি পাস করালো। কন্টিনিউয়াসলি আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক কতক্ষণে ছাড়ে। ট্রেন দাঁড়িয়েছে, সে দাঁড়িয়েই রয়েছে, জানি না কি হয়েছে, অনেকক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। 9:21 বাজছে, 9টা বোধ হয় 8:43 এরকম কিছু করে সম্ভবত দিলদারনগর থেকে ছাড়লো। দিলদারনগর থেকে ছেড়ে এখানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে। সব প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে পড়েছে এখন, এ পাশ ও পাশ দুপাশেই। বেশ কিছুক্ষণ ধরে এই ট্রেন থেকে নেমে বসে রয়েছি। তো পাশে আরপিএফ এর কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম, তারা ফোন করেছিল কন্ট্রোল রুমে এবং তারা জানতে পারলো যে আমাদের এই যে এই ট্রেনের আগে একটি ট্রেন গেছে যার নাম হচ্ছে বিকানের এক্সপ্রেস, যেটা আপনারা সবাই জানেন। বিকানের এর এই জামালিয়া, মানে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে জামালিয়াতে ট্রেন দাঁড়িয়েছে। ইঞ্জিন খারাপ হয়ে গেছে সেই ট্রেনে, মানে ওই ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গেছে। এবার ওই ট্রেনের ইঞ্জিন যেহেতু চেঞ্জ হতে পারছে না, তাই আমাদের এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ওই ট্রেনের ইঞ্জিন আসবে, বিকানেরের ইঞ্জিন আসবে, বিকানেরের ইঞ্জিন লাগানো হবে, তারপরে আমাদের ট্রেন ছাড়বে। এখনও বললো 40 মিনিটের ওপর সময় লাগবে আমাদের এই ট্রেন এই প্ল্যাটফর্ম থেকে ছাড়তে। পেছনে বন্দে ভারত দাঁড়িয়ে আছে, আরও অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। জামালিয়াতে আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে বন্দে ভারতকে পাস করাবে, তারপরে গিয়ে আমাদের ট্রেন ছাড়বে। মানে একটা লোচা হয়ে রয়েছে একদম পুরোপুরি। মানে আগের ট্রেন খারাপ, জামালিয়াতে দাঁড়িয়ে, আর আমাদের ট্রেনকেও সাফার করতে হচ্ছে, মানে আমাদের ট্রেন সহ সমস্ত প্যাসেঞ্জারকে সাফার করতে হচ্ছে। একবার খালি এই ট্রেনের, মানে আমাদের এই ট্রেনের একবার উপাসে নামছি, একবার এপাশে নামছি, এই এখন করে যাচ্ছি। আর এইখানে কোনো লুপ লাইন সেরকম নেই যে একটা ট্রেনকে এইদিকে ওদিক করে তারপরে অন্য লাইন দিয়ে পাঠাবে, মানে লাইন চেঞ্জের এখানে কোনো সিস্টেমই নেই। 3টে লাইন রয়েছে, এই মিডিল লাইনটা দিয়ে এদিকে যে
ডাউনের যেসব গাড়ি সেই গাড়িগুলো পাস করছে, আমাদের আপের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এইটা দিয়ে কোনো গাড়ি পাস করছে না। জানি না এটা কি লাইন, এটা বোধহয় লুপ লাইন করা আছে, কিন্তু এই লাইনের কোনো সেরকম ভূমিকা নেই। এই দুটো লাইনের ওপরেই প্রেশার যত। সাংঘাতিক অবস্থা এখন আমাদের। কুম্ভ তীর্থ করতে যাচ্ছি, তীর্থের আগে একটু কষ্ট করে নিতে হচ্ছে আমাদের সবাইকে। প্রচুর লোক, সাধু সন্ন্যাসী যারা ট্রেনে ছিল সবাই ট্রেনের নিচে, এইদিকেও সমস্ত নিচে প্যাসেঞ্জার সহ সাধু সন্ন্যাসী, এদিকেও সেম তাই। দেখুন সব রেল লাইনে পিকনিক করতে বসে গেছে। ওপাশে তো লোকে নিচে খবরের কাগজ পেতে ঘুমানো শুরু করে দিয়েছে। কখন ট্রেন ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঘড়ি কাটায় সময় এখন ঠিক 11:40। অলমোস্ট আমরা 3 ঘন্টার উপরে এই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ঘড়ি কাটায় সময় এখন ঠিক 12:15। আমাদের ট্রেন এখন অনির্দিষ্টকালের জন্য দাঁড়িয়ে রয়েছে। প্রায় 6 ঘন্টা হয়ে গেছে আমাদের ট্রেন একভাবে দাঁড়িয়ে রয়েছে এই দাঁড়াউলিতে। লোকে নিচে দেখুন পাতন পেতে শুচ্ছে, কেউ বসে আছে, কেউ এই সামনে আরপিএফ বসে রয়েছে। ট্রেন লাইন কখন চালু হবে আমি জানি না। তো আমাদের কালকে আমরা এই পরোটা নিয়ে এসেছিলাম, মানে জেঠুরা নিয়ে এসেছিল, সেই পরোটা রয়ে গেছে আর আলুর দম রয়ে গেছে। দুপুর প্রায় 12:15 যেহেতু এখন আমাদের দুপুরের খাবারটা ভাবছি সেরে নেবো তাড়াতাড়ি করে, যদি খারাপ হয়ে যায় সেই ভয়ের চোটে আর কি। চলুন দুপুরের খাবার খাওয়া যাক এখন। আর এইখানে এই থালায় আমি আর মা একসাথে নিয়ে নিয়েছি এই পরোটা আর আলুর দম। এ পরোটা রাজুদার নয়, এ পরোটা আমাদের বাড়ি থেকে আনা। খাওয়া দাওয়া শেষ করি যতক্ষণ। ঘড়ি কাটায় সময় এখন ঠিক 1:29, অর্থাৎ দুপুর 1:30। আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে। প্রায় আমাদের ট্রেন এখন 8.5 ঘন্টার কাছাকাছি লেট। আবার বলিয়ে ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো এই জামানিয়াতে। এই জামানিয়াতেই সেই বিকানের এক্সপ্রেস খারাপ হয়ে দাঁড়িয়েছিল এবং এর ওভারের তারের কাজ হচ্ছিল। সে কারণেই আমাদের ট্রেন এতক্ষণ লেট, অর্থাৎ প্রায় এখন 8.5 ঘন্টা লেট। আগে ট্রেন 2 ঘন্টা লেট ছিল এবং পরে 6.5 ঘন্টার কাছাকাছি লেট হয়, তারপরে ট্রেন ছাড়ে। এখন 8.5 ঘন্টার কাছাকাছি আমাদের ট্রেন লেট এখন এই বিভূতি এক্সপ্রেস। আমাদের এই জামানিয়াতে হল দেওয়ার পর ট্রেন ছেড়ে দিল। প্রচুরক্ষণ ওয়েট করেছি এই জামানিয়াতে। পেছনে একটা বন্দে ভারত রয়েছে, ওই বন্দে ভারতটা আমাদের একটু কিছুক্ষণ বাদেই ক্রস করে যাবে। জাস্ট 2 মিনিটের একটা হল্ট ছিল এইখানে। জামানিয়া ছাড়া পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, যাকে আমরা মুঘলসরাই বলেও জেনে থাকি। তো সেই মুঘলসরাই পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করবে 43 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ। আশা করছি ননস্টপই চলবে। আর এর মধ্যে আমরা অতিক্রম করব 9টা ইন্টারমিডিয়েট স্টেশনকে। এখন ট্রেন বেশ ভালো গতি নিয়েই চলছে। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। জল ঢুকবে অনেক দেরি হবে। অবশেষে নির্ধারিত সময় থেকে প্রায় 7 ঘন্টা লেটে আর 744 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, যার পূর্ব নাম ছিল মুঘলসরাই। এই হচ্ছে সেই মুঘলসরাই স্টেশন। প্রচুর ট্রেন ডিলে হয়েছে, আমাদের পেছনে একটা বন্দে ভারতও রয়েছে। জানি না এই টাইম কি করে মেকআপ দেবে। 8:15 টাইম ছিল, তার বদলে এখন এই 2:17-তে আমাদের ট্রেন এখন প্রবেশ করলো এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। এই পণ্ডিত দীনদয়ালে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে মাত্র 5 মিনিট। তবে তার মধ্যেই ভাবছি একটু পেয়ারা ঠেয়ারা কিনবো। বেশ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমরা
কোনো পেয়ারার দোকান পেলাম না এখানে, আমাদের কপাল খারাপ। এবারে এই লাইনে যাচ্ছি, তবে পেয়ারার কোনো সন্ধান নেই আমাদের কাছে এবারে। এই সব ভাজাভুজি খাবার দোকানে ভর্তি রয়েছে এখানে এখন। আর এখন চারিদিকে প্রচুর ভিড়, যেমন কুম্ভযাত্রী যারা আছে, কুম্ভের যে পুণ্যার্থীরা যারা আছে তারা যেমন আসছে, তেমন ট্রেন লেটের জন্য মানুষ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর ট্রেন আমাদের পেছনে এখনও আসছে, মানে আমাদের পেছনে অমৃতসর মেল বহু কিছু আছে, বন্দে ভারত, বহু ট্রেন দুন এখনও ক্রস করতে পারেনি। মানে সকালের ট্রেনগুলো এখন সব দুপুরবেলা ক্রস, ঠিক 2:26 আমাদের ট্রেন ছেড়ে দিল। দেখুন এখন পেয়ারা দেখতে পেলাম, কপালে নেই। যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, বা যাকে আমরা মুঘলসরাই বলে থাকি, যার পূর্ব নাম মুঘলসরাই। 5 মিনিটের একটা হল্ট ছিল, কিন্তু তার বদলে আমাদের এই ট্রেন মোটামুটি ওই মিনিট 10-এর কাছাকাছি একটা স্টপ দিয়ে এখন ছেড়ে দিল এই মুঘলসরাই বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। মুঘলসরাইয়ের এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই আসতে চলেছে ফারাক্কা এক্সপ্রেস। সেটারও দেখলাম বোর্ডে অলরেডি নাম উঠে রয়েছে। আর এই আমার পাশে একটা মেমু দাঁড়িয়ে আছে, তার পাশে একটা বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। ওই বন্দে ভারতটা বেশ কিছুক্ষণ সাফার করেছে আমাদের মতনই। এই দেখুন বন্দে ভারতটা 22345, এটা গোমতীনগর বন্দে ভারত। এইটাও বেশ কিছুক্ষণ সাফার করেছে। আমার আজকে প্ল্যান ছিল, আজ হচ্ছে 12ই জানুয়ারি, গত 11ই জানুয়ারি আমরা ট্রেনে চেপেছি যে 12টায় আমরা পৌঁছে যাব। তারপরে হয়তো ওই ঘন্টা 2-3 আমরা একটু আশপাশটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। কিন্তু আজকে পুরো প্ল্যানটা চপাট হয়ে গেল এই ট্রেন লেটের জন্য। এখন জানি না কটার সময় গিয়ে পৌঁছাবো, মোবাইল অ্যাপসগুলোতে দেখাচ্ছে মোটামুটি 6টা-7টা বাজবে, ঠিক আছে? তো এবার দেখি কটায় গিয়ে পৌঁছাই, এবার ট্রেন আমাদের কতটা কি মেকআপ করতে পারে। আর এই দেখুন এপাশে চলে এসছে আরেকটি ট্রেন, এটা হচ্ছে রাজেন্দ্রনগর পাটনা, ইন্দোর থেকে আসছে, ইন্দোর রাজেন্দ্রনগর এক্সপ্রেস। ট্রেনটা কি সুন্দর একটা কার্ভ নিয়েছে দেখুন, এখন ওই একটা ব্রিজের তলায় ঢুকছে। এবার ট্রেনটাকে পুরো একদম 360 দেখা যাবে। ওয়াও, এই দেখুন এদিকেও দেখুন কতটা বাঁক নিয়েছে ট্রেনটা, দারুণ। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে বেনারসে গঙ্গার উপর অবস্থিত মালব্য ব্রিজ, যার উপর দিয়ে আমরা ক্রস করব, এবং আমাদের পাশে বাঁ হাতে থাকবে বেনারসের ফেমাস নামো ঘাট। এই এবার শুরু হতে চলেছে মালব্য সেতু, এবং আমাদের বাঁ হাতে এদিকে থাকবে গঙ্গা বেনারসের ফেমাস নামো ঘাট। এই এবার শুরু হয়ে গেল গঙ্গাজি, আমাদের সামনে এই হচ্ছে গঙ্গাজি, তবে প্রচুর কুয়াশা রয়েছে। আর ওই দেখুন নমস্কারের একটা চিহ্ন, ওই হচ্ছে নামো ঘাট, তলায় এদিক দিয়ে নৌকা চলেছে। দেখুন কি পরিমাণে ফেরি চলছে, আর কত সিগাল, সব পরিযায়ী পাখি এগুলো, প্রচুর সিগাল উঠছে। দেখুন নাচছে কি জাহাজের ওপরে, জাহাজে পার্টি চলছে মনে হয় এদের, জোর নাচছে। আর এই হচ্ছে নামো ঘাট, বেনারসের এখন ফেমাস বিখ্যাত নামো ঘাট। রাতের বেলা আরও সুন্দর লাগে যখন লাইটিংসগুলো অন হয়। এইখানে মেলা বসছে, দেখুন এই দেখুন সব মেলা বসেছে এই জায়গাটায়।
এই মালব্য সেতু পেরোনোর সাথে সাথে আমাদের ট্রেন এখন প্রবেশ করতে চলেছে কাশিতে। এই কাশিতে আমাদের ট্রেনের স্টপেজও রয়েছে। 755 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো এই কাশিতে। কাশিতে আমাদের ট্রেনের স্টপেজ টাইম মাত্র 1 মিনিট, তবে দেখাচ্ছে ফোনে যে 3 মিনিটের একটা স্টপেজ দেবে, তারপরে আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে বেরোবে। প্রচুর মানুষ নামছে কাশিতে, তবে বৃষ্টি পড়ছে, এক দু ফোঁটা করে এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিল এই কাশি ছাড়ার পরবর্তী আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে বারাণসী জাংশনে। কাশি থেকে বারাণসী পর্যন্ত মাত্র 5 কিলোমিটারের ডিস্টেন্স কভার করবে আমাদের এই ট্রেন। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে বারাণসী জাংশনে। এই হচ্ছে বারাণসী জাংশন। দেখুন বন্দে ভারতের ছবি আঁকা রয়েছে, এখানকার কালচারের বিভিন্ন রকমের ছবি আঁকা রয়েছে এই প্ল্যাটফর্মে। আর এই বেনারসে নামার সাথে সাথে আমাদের বৃষ্টির মধ্যে পড়তে হচ্ছে, অর্থাৎ বৃষ্টি শুরু হয়েছে, এখানে ছিটে ফোঁটা ভালোই বৃষ্টি পড়ছে। স্টেশন চত্বর প্রায় ভিজে গেছে। আর এখানে একটা পেয়ারা দেখতে পেয়েছি বলে এইখানে এগিয়ে চলে এলাম, দেখা যাক কত কি দাম বলে। कैसा दिए भैया अमरूद? 60 रुपये का आधा किलो, एक में ही तो। अच्छा अच्छा, हाफ किलो दीजिए। बढ़िया बढ़िया, देख के गिर गया नींबू गिर गया। घबरा गए आप तो। आराम से क्यों नहीं रहे भैया, भाग जा रहे हैं। ट्रेन भाग जाएगा ना, तो जल्दी करो, इतना छाटोगे तो भाग ही जाएगा ना, छाट के तो लेना पड़ेगा ना। और पूरी रहती है। हाँ ये वाला कितना हुआ देखो, 100 रुपये दो, कितना हुआ? 500 ग्राम। 700 ग्राम नमक दे दो, नमक एक। नमक दे। পেয়ারা নিয়ে নিলাম, জানি না চুনা লাগলো কিনা। আমি তো দেখলাম 600-700 গ্রাম মতন হয়েছে। আমি বলছি তখন থেকে, জানি না, আশা করি চুনাই লেগে গেছে। যাই হোক, পেয়ারা নিলাম অবশেষে। এইখানে এলে এইদিকে লাইনে জার্নি করলে পেয়ারা নিই আমি সব সময়। তো যাই হোক, পেয়ারা পেয়েছি, এবার ট্রেনে উঠা যাক, পেয়ারা মাখা খাবো এবার। হাওড়া থেকে 760 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বারাণসী জাংশনে। বারাণসী জাংশনে আমাদের ট্রেনের টাইম ছিল 9:40, অর্থাৎ সকাল 9:40। তার বদলে ট্রেন এখন ঢুকেছে 3:18, মানে দুপুর 3:18-তে। ট্রেন বেশ লেট রয়েছে, আর আমাদের খুব একটা ডিস্টেন্স নেই, 120 কিলোমিটার মতন মেবি আর জার্নি করতে হবে। 880 কিলোমিটার মতন আমাদের ট্রেনের জার্নি বাকি রয়েছে। আর প্রচণ্ড ভিড়, প্রচুর লোক যেমন নেমেছে আর প্রচুর লোক আবার ট্রেনে উঠছেও, প্রচণ্ড ভিড়। মাত্র 5 মিনিটের স্টপ আছে, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। মুঘলসরাতে তো 5 মিনিটের স্টপ ছিল, সেইখানে 10 মিনিট দাঁড়িয়েছিল আমাদের ট্রেন। এই পেয়ারা কাটা হয়ে গেল, ধুয়ে বেশ কেটে নুন মাখানো হয়ে গেছে। চলুন পেয়ারা খাই এখানে এখন বসে বসে। গোটা ট্রেনে এখন সবাই পেয়ারা খাচ্ছে আমার আশেপাশে। এখানে পেয়ারাগুলো এত সুন্দর খেতে, যে কারণে এই লাইনে এলে ম্যাক্সিমাম টাইম পেয়ারা কিনে খাই আমরা। কিন্তু আমরা না, ট্রেনের ম্যাক্সিমাম যাত্রীরা স্টেশনে পেয়ারা কিনে খাচ্ছে, স্টেশনে পেয়ারা কিনে খাচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিল বারাণসী জাংশন। বারাণসী ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বানারস। ঠিক আছে, বানারস। কাশি ছাড়লো, তারপরে বারাণসী ছাড়লো, এবার বানারসে আমরা গিয়ে স্টপেজ দেবো। এবার বানারসে গিয়ে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে। বারাণসী থেকে বানারস পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করে মাত্র 4 কিলোমিটারের যাত্রাপথ, এবং মধ্যে আর কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই। এর পরের স্টেশনই হচ্ছে বানারস স্টেশন। ঘড়ি কাটার সময় এখন ঠিক বিকেল 5:31। আমাদের ট্রেন এসে পৌঁছালো জুশি বলে একটা স্টেশন। আমাদের এর পরের স্টপেজই হচ্ছে প্রয়াগরাজ রামবাগ। তবে আমরা জুশিতে নেমে গেলাম এই কারণেই যে এখান থেকে প্রয়াগরাজের যে সঙ্গম, অর্থাৎ ত্রিবেণী সঙ্গম একদম কাছে হবে। আমরা যেই ট্রেনটে, আমরা যেই মঠের মাধ্যমে যাচ্ছি, তারা আমাদের সাজেস্ট করলেন যে এখানে নেমে যেতে। আর যতটা সম্ভব আমি শুনছিলাম যে এই জুশি এই স্টেশনটাকে কিন্তু এর আগে এখানে এই ট্রেনে কোনো স্টপেজ ছিল না,
তবে স্পেশালি কুম্ভ মেলার জন্য এই স্টপেজটা দেওয়া হয়েছে। আমি গুগল ম্যাপে দেখছিলাম যে এই স্টপেজটা সবথেকে নিয়ারেস্ট মানে ত্রিবেণী সঙ্গমে। এতে আমাদের এক্সট্রা ঘুরতে হবে না। এখান থেকে প্রয়াগরাজ রামবাগ হচ্ছে 7 কিলোমিটার, অর্থাৎ 881 কিলোমিটারের জার্নি আমরা কভার করে এইখানে জুশিতে নামলাম। 888 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করতে হতো, মানে এখনও 7 কিলোমিটার বাদে হচ্ছে প্রয়াগরাজ রামবাগ, যেটা 888 কিলোমিটার, অর্থাৎ টোটাল আমাদের জার্নি হতো। এখানে প্রচুর সংখ্যক মানুষকে সুবিধা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে আরপিএফ ভলেন্টিয়ার, যারা সবাই তাদের কাজ করছে এবং মানুষকে হেল্প করছে যে কোন দিকে যেতে হবে না হবে। আমরাও তাদের কাছ থেকে জিজ্ঞেস করে যাচ্ছি। প্রচুর সংখ্যায় যাত্রী নেমেছে এইখানে। আপনারা যারা পরবর্তীকালে আসছেন, যদি এই বিভূতি ধরে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে সাজেশন রইল আপনারা জুশিতে নামতেই পারেন। সেক্ষেত্রে আপনারা অনেকটা সুবিধা হবে আপনাদের ত্রিবেণী সঙ্গম পৌঁছাতে। না হলে আবার আপনাকে 8 কিলোমিটার যেতে হবে, সেখান থেকে আবার 6 কিলোমিটার জার্নি করতে হবে। দেখা যাক, আমরা ফার্স্ট টাইম এইখানে নামলাম। আমাদের মঠে পৌঁছাই সমস্ত জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পর্বটিকে লাইক করে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি পর্বে।